দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরএনবি নিউজে। যদি বলে রাখি যে আসলে মনোনয়নপত্র যে যাচাই বাছাই শেষে আপিলের যে খবর, সেই খবরের প্রথমে স্বস্তি কিন্তু ফিরে পেয়েছে জাতীয় পার্টি। তাদের মধ্যে 25 জন মনোনয়নপত্র যে বাতিল হয়েছিল, তার মধ্যে 12 জনের মনোনয়নপত্র কিন্তু তারা পুনরায় কিন্তু আপিলের পর সেটি কিন্তু যাচাই বাছাই করে, এবং এর মধ্যে 10 জনের মনোনয়নপত্র কিন্তু এরই মধ্যে বৈধতা সেটি কিন্তু ঘোষণা করেছেন, এবং বাকি যে 2 জনের মনোনয়নপত্র এখনো অবৈধ রয়েছে, সেই বৈধতা পাওয়ার জন্য কিন্তু যে হাইকোর্টে যে রিট সেটি কিন্তু করছে দলটির যে মহাসচিব রয়েছে শামীম হায়দার পাটোয়ারি তিনি। এবং যদি এর আগে যদি বই রাখি যে আসলে মোট যে মনোনয়নপত্র সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা যেমনটি বাছাই করেছে 2568টি মনোনয়নপত্রের মধ্যে তারা বাছাই করে 1842টি মনোনয়নপত্র বৈধ এবং 723টি মনোনয়নপত্র কিন্তু অবৈধ ঘোষণা করে। এবং এরপরেই আমরা যেমনটি লক্ষ্য করতে পারি যে আসলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট যে সময়, সেই সময় অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলো চলছে, এবং এর মধ্যে যে আপিল করার যে সময়, সেই আপিল করার সময়ের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচন কমিশন পুনরায় কিন্তু তাদের যে যে বাতিলকৃত যে মনোনয়নপত্র যেগুলো রয়েছে তাদের রিটের মাধ্যমে এবং বিভিন্ন নথিপত্র যে অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতিগুলো কিন্তু পুনরায় বিবেচনা করে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পথে হাঁটছে নির্বাচন কমিশন। এবং এর মধ্যে যদি বই রাখি যে আসলে রংপুরে যদি আমরা তথ্য দিয়ে রাখি যে আসলে রংপুরে কিন্তু যে 56টি মনোনয়নপত্র কিন্তু এর মধ্যে বৈধ ঘোষণা করেছে, এবং এর মধ্যে 12 জনের মনোনয়নপত্র কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, জাতীয় পার্টি প্রার্থী রয়েছে, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও কিন্তু প্রার্থী রয়েছে। এবং পুরো যে আসলে অবৈধ যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 723 জনে, এবং এই পুরো 723 জনের মনোনয়ন বৈধর জন্য কিন্তু তারা নির্বাচন কমিশন অর্থাৎ ইসির কাছে কিন্তু তারা কিন্তু আবেদন করেছে। আমরা যেমনটি দেখেছি যে আসলে নির্বাচন কমিশন ইসির কিন্তু যে রাজধানীতে যে তাদের কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু এই যে পুরো পুরো মনোনয়ন প্রক্রিয়াটি যে বাতিল রয়েছে 723 জন মনোনয়নপত্র প্রত্যাশী যারা ছিলেন এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা আবেদন করেছেন, তাদের মধ্যে যাদের মনোনয়নপত্রটি অবৈধ হিসাবে কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তাদের মনোনয়ন কিন্তু পুনরায় বৈধর জন্য তারা আবেদন করেছে, এবং সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তবে আজকে আমরা যদি বই রাখি যে এবং গত 2 দিন থেকে আমরা যেমনটি দেখেছি যে আসলে পুরো যে প্রক্রিয়ার মধ্যে জাতীয় পার্টি কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে, এবং তারা যেমনটি দেখছেন, আমরা দেখছি যে নির্বাচন কমিশন থেকে জাতীয় পার্টির যে মনোনীত যে প্রার্থী যারা রয়েছেন তাদের যে মনোনয়নপত্র বিভিন্ন অসঙ্গতির কারণে বাতিল করা হয়েছিল, তাদের মনোনয়নপত্রগুলো কিন্তু পুনরায় বৈধতা দিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন, শুধু এটি কিন্তু আমরা দেখছি। এবং পাশাপাশি শুধু জাতীয় পার্টি নয়, জামায়াত থেকে শুরু করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে, এবং গণ অধিকার পরিষদ এনসিপি, এবং স্বতন্ত্র যে প্রার্থী যারা রয়েছেন তাদের যে মনোনয়ন, সেই মনোনয়নপত্রগুলো কিন্তু পুনরায় বিবেচনা করছে নির্বাচন কমিশন। এবং আমরা এর এখন অবধি যেমনটি দেখছি যে আসলে কোনো ধরনের কোনো এই যে আসলে এই যে প্রক্রিয়াতে চলছে নির্বাচন কমিশন, এটি নিয়ে আসলে কেউ এখন অবধি কোনো প্রশ্ন তোলেনি, এখন অবধি কেউ বলেনি যে আসলে তাদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে একদম অযৌক্তিক কোনো কারণে। সেটি কিন্তু এখন অবধি কোনো এমন অভিযোগও আমরা লক্ষ্য করতে পারছি না। তবে যদি বই রাখি যে আসলে বাংলাদেশের যে সংসদীয় আসন রয়েছে 300টি, এই 300টি আসনে এখন অবধি যে 723 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, এটি বাদে কিন্তু এখন অবধি আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে 1842 জন কিন্তু মনোনয়ন প্রত্যাশী কিন্তু, এবং মনোনয়ন কিন্তু তাদের বৈধ এরই মধ্যে কিন্তু হয়েছে 1842 জন। তবে 300টি আসনের মধ্যে এবারে 1842 জন এরই মধ্যে কিন্তু মনোনয়ন বৈধ হয়েছে, তারা কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে বাকি যে 723 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে, তারাও কিন্তু হয়তো বা তাদের মনোনয়নপত্র বৈধতা পাবে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে। মোদ্দা কথা বলা যায় যে আসলে এবারে যে 300টি আসন রয়েছে সংসদীয় আসন, সেই আসনে একদমই যে আসলে উৎসবমুখর পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন, সেই নির্বাচনের পথে কিন্তু নির্বাচন কমিশন হাঁটছে, এবং প্রার্থীদের এই অংশগ্রহণ সেটির কিন্তু আসলে প্রমাণ করে। কারণ আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী কিন্তু রয়েছে। বিশেষ করে আমরা যেমনটি দেখি যে আসলে রংপুর 1 আসনে 9 জন প্রার্থী কিন্তু রয়েছে, রংপুর 3-এ রয়েছে, এবং রংপুরে যে 6টি আসন রয়েছে পুরো 6টি আসনেই কিন্তু একাধিক প্রার্থী রয়েছে, এবং কোনো কোনো আসনে দেখা গিয়েছে আসলে 10 জনের বেশিও কিন্তু প্রার্থী রয়েছে। তো সেই কথায় আসলে সেদিক দিয়ে যদি আসলে বিবেচনা করে বলা যায় যে আসলে এবারে যে নির্বাচন, সেই নির্বাচন আসলে কোনো দলই কিন্তু কোনো দলকে ছাড় দিয়ে কথা বলছে না, কোনো দলই কিন্তু কোনো দলকে ছেড়ে আসন ছেড়ে দিচ্ছে না। তবে এর মধ্যে যদিও বা সদ্য রাজনীতিতে আসা এনসিপি এবং
যে জামায়াত তারা কিন্তু যদিও বা জোট করেছে, আমরা যেমনটি লক্ষ্য করেছি রংপুর 4 আসনে জোটের প্রার্থী কিন্তু রয়েছে জামাতের যিনি ছিলেন তিনি কিন্তু সরে গিয়েছেন এবং সেখানে কিন্তু যে এনসিপি থেকে মনোনীত যে প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু নির্বাচন করছে। তবে সেখানেও চমকদার বিষয় হচ্ছে যে জাতীয় পার্টি এবং যে বিএনপি রয়েছে তাদেরও কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছে, বিশেষ করে রংপুর 4 আসন কাউনিয়া পীরগাছা আসন উপজেলা নিয়ে গঠিত এই রংপুর 4 আসন। এই 4 আসনে কিন্তু দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত যে এমদাদুল হক ভরসা তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাকেও কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসাবেই আমরা বলতে পারি, কারণ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পুরোটাই কিন্তু একদম বিএনপির সাথে একদম তারা কিন্তু একদম জড়িত। সে জায়গা থেকে আমরা দেখেছি নির্বাচনের আগ থেকে তিনি তৃণমূলের মানুষের কাছে গিয়েছেন, সাধারণ মানুষের দ্বারে গিয়েছেন, সাধারণ মানুষের সাথে তার একটা গুড রিলেশন রয়েছে। সে জায়গা থেকে যদিও বা আমাদের সাথে এনসিপি জোটে রয়েছে, তবে সেই আসনটি আসলে এনসিপি পাবে কিনা এটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। তবে মোদ্দা কথায় আজকের যে বিষয় সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে আপিল করেছে, যে যারা মূলত যাদের যে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে সেই মনোনয়নগুলো বৈধতার জন্য তারা কিন্তু আপিল করেছে। সেই আপিলের সবচেয়ে এগিয়ে আছে কিন্তু বলা যায় আসলে জাতীয় পার্টি। তাদের টোটাল 25 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে, তার মধ্যে প্রথম দিনেই তাদের 12 জনের মনোনয়নপত্র নিয়ে আসলে নির্বাচন কমিশন বসে এবং সেখানে 10 জনের মনোনয়নপত্র এরই মধ্যে তারা কিন্তু বৈধতা দিয়েছে এবং 2 জনের যে মনোনয়নপত্র এখন অবধি বৈধতা দেয়নি, এই 2 জনের মনোনয়নপত্র বৈধতার জন্য কিন্তু দলটির যে মহাসচিব রয়েছে শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু হাইকোর্টে কিন্তু রিট করেছেন। তিনি যেমনটি বলছেন যে আসলে আশা করছেন তিনি আসলে তাদের যে প্রার্থী যারা রয়েছেন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করবেন, পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি তিনি কিন্তু যে বিশ্বাস, আস্থা এবং তাকে আসলে নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন তিনি। তো বলা যায় যে আসলে এবারে আমরা মনোনয়ন আপিলের কথা বলছি। তবে আমরা যদি ফিরে আসি রংপুরে, সেখানে যদি বলে রাখি যে আসলে রংপুর 3 আসন, অর্থাৎ এই রংপুরে যে সংসদীয় যে 6টি আসন রয়েছে, এই 6টি আসনে একটা সময় জাতীয় পার্টির বড় একটি ঘাঁটি ছিল। রংপুরে 6টি আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। জাতীয় পার্টির বাইরে আসলে কাউকে চিন্তাই করা যেত না সে সময়টা, একটা সময় ছিল এমন জাতীয় পার্টির একদম জৌলসময় একটা সময় ছিল। তবে সে জায়গাতে জাতীয় পার্টির আভ্যন্তরীণ যে কোন্দল, সেই কোন্দল কিন্তু কাটিয়ে উঠতে না পারায় এবং দলীয় নেতাকর্মীদের আসলে তৃণমূল পর্যায়ে আসলে সেভাবে আসলে সক্রিয় না করায় রংপুরে জাতীয় পার্টির যে অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমনটি লক্ষ্য করতে পেরেছি, যদিও বা আওয়ামী লীগের সাথে তারা জোটে ছিল, তারপরেও রংপুরের কিন্তু বেশি আসন কিন্তু তারা পায়নি। 6টি আসনের মধ্যে একটি আসন শুধু পেয়েছে, সেটি রংপুর 3 আসন। তবে এই রংপুর 3 আসনে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটে থাকার পরেও এই আসনে জাতীয় পার্টির যিনি রয়েছেন জিএম কাদের তিনি কিন্তু এমপি নির্বাচিত হয়েছিল। তবে এই অঞ্চলের মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি করতে কিন্তু তিনি ব্যর্থ হয়েছে, এটি কিন্তু ব্যর্থহীন কণ্ঠে বলছে রংপুরের সাধারণ মানুষ। তবে এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি একই জায়গায় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর 3 আসন, সে জায়গাতে জাতীয় পার্টির একদম হেভি ওয়েট প্রার্থী জিএম কাদের রয়েছে। ঠিক একই জায়গায় জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে মনোনীত প্রার্থী রংপুর মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু তিনি রয়েছেন এবং গণ অধিকার পরিষদ এনসিপি। পাশাপাশি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রংপুর 3 আসনে এই হেভিওয়েট প্রার্থীদের আসলে মোকাবেলা করার জন্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে একজন তৃতীয় লিঙ্গের, যিনি যার নাম আনোয়ারুল ইসলাম রানী। তিনিও কিন্তু এবার নির্বাচন করবে। তবে এর আগেও তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং একটা মোটা অংশের কিন্তু তিনি ভোট পেয়েছেন। তবে তারও যে ভোট ব্যাংক নেই এটি কিন্তু আসলে কোনো অংশেই বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগের আমলেও তিনি নির্বাচন করেছে, সেখানে বড় একটা ভোট ব্যাংক তিনি তৈরি করেছে, সেখানে একটা মোটামুটি তিনি কিন্তু ভালো একটা ফলাফল করেছেন তার জায়গা থেকে। যদিও বা তিনি নির্বাচিত হয়নি, তারপরেও বলা যায় যে আসলে মোটামুটি ভালো একটা ফলাফল করেছে। তবে এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 24-এর পট পরিবর্তনের পর আওয়ামী লীগ আসলে দেশে নেই, আওয়ামী লীগ রাজনীতিতে নেই, আওয়ামী লীগ এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাকে নিষিদ্ধ করেছে। তবে এই যে আসলে আওয়ামী লীগের যে একটা বড় একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক আসলে কাকে নির্বাচিত করবে? জামাতকে ভোট দিবে না এনসিপিকে না জাতীয় পার্টিকে না স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তাকে ভোট দিবে? আসলে এই বিবেচনা আসলে সাধারণ মানুষের যদিও বা, তারপরেও দেখা যাক আসলে এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে রংপুরের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ এখানেই মূলত বড় যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আসলে হাড্ডাহাড্ডি যে একটি লড়াইয়ের যে কথা আমরা দেখি নির্বাচনগুলোতে আমরা লক্ষ্য করেছি, এর আগে এমন কোনো লড়াই হয়নি। তবে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। সকলে সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে, যারা বাতিল হয়েছে তাদের মনোনয়নপত্র আপিল তারা করেছেন, সেই প্রক্রিয়া কিন্তু চলছে বর্তমান। তবে দেখা যাক আসলে রংপুরের উন্নয়নের জন্য কাকে রংপুরের মানুষ বেছে নেয়, কাকে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি হিসাবে
ঘোষণা দেয় রংপুরের মানুষ, যিনি রংপুরের সাধারণ মানুষকে নিয়ে কথা বলবে, রংপুরের বেকারত্ব দূরকরণে কাজ করবে, রংপুরের যে কর্মসংস্থান রয়েছে সেখানে কাজ করবে, রংপুরের যানজট নিরসনে কাজ করবে, রংপুরের তিস্তা মহাপরিকল্পনা সহ শ্যামা সুন্দরীর প্রাণ ফিরিয়ে দিতে যিনি সক্ষম হবে, এমনই সক্ষমতা যাদের রয়েছে এমনই প্রার্থীকে কিন্তু এবারে রংপুরের মানুষ নির্বাচিত করতে চায়। তবে দেখা যাক আসলে কে নির্বাচিত হয় রংপুর 3 আসন থেকে। মোটা কথায় আমরা ফিরে যেতে চাই আবারও সেই আপিলের জায়গায়, যেখানে রংপুরের জাতীয় পার্টির 25 জন প্রার্থী মনোনয়ন অবৈধ ঘোষণা করে, তার মধ্যে 10 জনের প্রার্থিতা এখন অবধি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আপিলের পর, এবং এতে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় পার্টি, যিনি মহাসচিব রয়েছেন তিনি। তো বলা যায় যে আসলে নির্বাচনে যে আপিল, সেই আপিলের কিন্তু যে শুরুর দিকে জাতীয় পার্টি অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনের প্রতি তারা কিন্তু আস্থা রেখে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যদিও বা নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছে রংপুর সহ দেশের বিভিন্ন জায়গার মানুষ, তারপরেও কিন্তু জাতীয় পার্টি এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে দেখা যাক জাতীয় পার্টি যে হারানো গৌরব, রংপুর 6 আসন থেকে শুরু করে সারা দেশে জাতীয় পার্টির অবস্থান কি হয় সেটি আসলে নির্ধারণ করবে সাধারণ মানুষই। তো এই ছিল কিন্তু আজকের মতো আমার কাছে এই ছিল তথ্য। তবে আমরা পরবর্তী আরো তথ্য নিয়ে আপিলের যে তথ্য, কারা কারা বৈধতা পেল না পেল, নির্বাচনে কাদের অংশগ্রহণ রয়েছে, সেসব বিষয় নিয়ে আবার যুক্ত হব। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরএনবি নিউজের সঙ্গেই থাকুন।